বাজেট সহায়তা, ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কারে ঋণ সহায়তা দিতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তার সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিউ ভার্হিসের সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এছাড়া তারল্য সংকট কাটাতেও সংস্থাটি সহায়তা দেবে বলেও জানান উপদেষ্টা। এবছরের মধ্যেই কিছু অর্থ ছাড় করবে, তবে এক্ষেত্রে কিছু শর্ত দিলেও তা সহজ ও পালন করা সম্ভব বলে জানান তিনি। জানা গেছে, বাংলাদেশের জন্য প্রায় $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এজন্য বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 7 দিন মঞ্জুর করা হয়। এর আগে গত রাতে শাহরিয়ার কবিরকে বনানীর তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। শাহরিয়ার কবিরকে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর রোববার রাতে ময়মনসিংহ সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। পাসপোর্ট আইনে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। অবৈধভাবে দেশের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। সকালে সিলেটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না তিনি। বিচারপতি মানিকের বিরুদ্ধে ঢাকায় আরও মামলা রয়েছে। সিলেটের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জামশেদ আলী জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পাওয়ায় তাকে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে। বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলার বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় গিয়েছিলেন। যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি একটি উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর করার কথাও জানান মিলার। Documents. And when it comes to no, that is not what I said. Assistant Secretary Liu has been in Dhaka. যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সেই বিষয়ে আলোচনা করতে ডোনাল্ড লু ঢাকায় গিয়েছেন। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে $20 কোটি একটি উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর করেছি। এই সহায়তা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বৃহত্তর সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। Which will support governance, expanding trade. স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তে ঢাকার বাইপাইলে পুলিশের গুলিতে নিহত হন সেখানকার মাছ আড়তে কর্মরত নাটোরের রমজান আলী। গ্রামে থাকা বাবা মায়ের সংসারের সিংহভাগ খরচ চালানোর রমজানকে হারিয়ে অনাগত দিনের শঙ্কায় পরিবারটি। পাওয়া না পাওয়ার নানা হিসাব নিকাশের মাঝে স্বজনদের বড় চাওয়া হত্যাকারীদের বিচার। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। এভাবে অসময়ে চলে যাওয়া সন্তান রমজান আলীর ছবি নিয়ে বসে থাকেন বৃদ্ধা মা ওজুফা বেগম। তার প্রতীক্ষা যেন কখনো শেষ হবে না। রমজান আলী নাটোরের সিংড়া উপজেলার দুর্গম সাইল হাজিপাড়া গ্রামের প্রান্তিক কৃষক নজরুল ইসলাম ও ওজুফা দম্পতির বড় ছেলে।
অভাবী সংসারের হাল ধরতে প্রায় 15 বছর আগে বাবা মাকে পেছনে রেখে রাজধানীতে এসেছিলেন রমজান। এই রাজধানীতে সংসারও পেতেছিলেন তিনি। কাজ করতেন বাইপাইল এলাকার মাছের আড়তে। জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে যখন আড়তে কাজ নেই, স্বৈরাচারের নিষ্ঠুরতা তাকেও উদ্বেল করে তোলে। যে কারণে 5 আগস্ট সকালে গণভবন ঘেরাও কর্মসূচিতে আরও 2 বন্ধুর সাথে যোগ দেন রমজান। সেদিন কিছুটা বেলা গড়াতেই হঠাৎ হত্যাকারীর বুলেটে বিদ্ধ হন রমজান, লুটিয়ে পড়েন সড়কে। সহযোদ্ধারা তাকে উদ্ধার করেন ঠিকই, কিন্তু হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে তার জীবন প্রদীপ চিরকালের মতো নিভে যায়। একই দিন সাভারে পুলিশের গুলিতে মৃত্যু হয় আরেক হতভাগা গার্মেন্টস কর্মী সোহেল রানার। তার বাড়িও সিংড়া উপজেলার বালাল গ্রামে। এখন স্বজনহারা পরিবারের একটাই দাবি, ঘাতকের উপযুক্ত বিচার। আমার ছেলে মরে গেছে, আমার শোক বসে গেছে, আমার কথা নাই, খাওয়া নাই, আমি উপবাস হয়ে গেছি। যে এই হত্যা করছে আমরা এর বিচার চাই। আমার এই জায়েক, আমার এই ভাসুরে কে খাওয়াইব? ইতিমধ্যেই পরিবার দুটিকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকেও দেয়া হয়েছে সহায়তা। এনটিভি নিউজ ডেস্ক। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট 9টি অভিযোগ দায়ের করা হলো এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে। বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এখানে বিধিবিধানের কিছু সংস্কার, এখানে প্রসিডিওরের কিছু সংস্কার, নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া, এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। উপদেষ্টা বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এই বিষয়ে সাফল্যের উপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে বলে তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি না কমাতে পারলে এই সরকারের সাফল্য আসবে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজেট সহায়তা, ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কারে ঋণ সহায়তা দিতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিউ ভারহেসের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। তারল্য সংকট কাটাতে সংস্থাটি সহায়তা দেবে বলেও জানান উপদেষ্টা। অর্থ উপদেষ্টা আরও বলেন, এবছরের মধ্যে কিছু অর্থ ছাড় করবে সংস্থাটি, তবে এক্ষেত্রে কিছু শর্ত দিলেও তা সহজ এবং পালন করা সম্ভব। বাংলাদেশের জন্য প্রায় $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদন হতে পারে। তবে ঋণ পেতে 3টি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা ঠিক করা এবং নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক শর্তগুলো তো যে এই যখন আসবে বা এসে আসবে, এর আগে কতগুলো আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়। জনগণ শুধু নির্বাচন এবং ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থানে অংশ নেয়নি, তারা আন্দোলনে অংশ নিয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির জন্য। জনগণের সমর্থনে সেই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করেছেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হচ্ছে, এছাড়াও তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। আসিফ মাহমুদ বলেন, ছাত্রদের দ্বারা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে গুজব ছড়াচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বলে জানান তিনি। আসিফ বলেন, তাদের প্রত্যেকে নিজস্ব পেশা আছে, রাষ্ট্রীয় এই দায়িত্ব শেষে সকলে যার যার কাজে ফিরে যাবে। অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে। দর্শক, সমাবেশ স্থলের আমাদের সহকর্মী আছেন নিয়ামুল আজিজ সাদেক, আমরা আবারও ফিরে যাচ্ছি তার কাছে কিছু তথ্যের জন্য। সাদেক, আমাদেরকে জানাবেন যে এই বিএনপি সমাবেশকে নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে এই মুহূর্তে? আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছে তাদের কানা ভরে গেছে, এটাই বলা যায়। আসলে এই নয়াপল্টনের পুরো জায়গাটি যদি আপনাকে দেখাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ স্কাউট ভবন থেকে শুরু করে এর আশপাশে যে জায়গাগুলো আছে, নাইটাঙ্গেল, কাকরাইল শাখা, পুরো জায়গাটি আপনাকে দেখাতে চাই। নানা রঙের নানা ক্যাপ পরে তারা কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই আয়োজনে আমরা যে বিষয়টি আপনাকে জানাতে চাই, কারণ দীর্ঘদিন থেকে তারা বলছেন যে তারা এই ধরনের সমাবেশের অধিকার আসলে পাননি। একটি বিষয় আপনাকে জানাতে চাই যে মানুষগুলো অনেকদিন থেকে এই সমাবেশে অংশগ্রহণ করতে পারে না, বিশেষ করে পেশাজীবী যে সংগঠনগুলো রয়েছে, পেশাজীবী সংগঠনগুলোকে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি যে আর এই সমাবেশে অংশগ্রহণ করতে আমরা দেখছি। একটি খবর আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে এখানে আনুষ্ঠানিক যে শুরু হওয়ার কথা রয়েছে আড়াইটায়, সেটি এখন শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে মূল আনুষ্ঠানিকতা, সেটি মূল প্যান্ডেলে শুরু হয়েছে। এখানে বিভিন্ন দলগুলো অবস্থান নিয়েছে। বিএনপির সংগঠনের যে অঙ্গ সংগঠনগুলো তারা কিন্তু অংশগ্রহণ করছে। এখানে কৃষক দল রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং অন্যান্য জেলাগুলো থেকে অসংখ্য নেতাকর্মীকে আমরা এখানে আসতে দেখেছি। যেই জায়গায় বলা যায় যে ফকিরাপুল থেকে শুরু করে নাইটাঙ্গেল পুরো জায়গাটি কিন্তু কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অসংখ্য নেতাকর্মীরা সেই সকাল 11টা থেকে কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে এই জায়গাগুলোতে এসেছে। যেহেতু কোরআন তেলাওয়াত চলছে, এই জন্য এখানে স্লোগান কিন্তু এখন বন্ধ রয়েছে। আপনাকে জানাতে চাই, আজকে এই যে এখন যে সমাবেশ শুরু হলো, এই সমাবেশে কেন্দ্রীয় নেতারা মূলত বক্তব্য দিবেন। কেন্দ্রীয় নেতারা গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের রূপরেখা কি সেই বিষয়গুলো নিয়ে যেমন কথা বলবে, তেমন সর্বশেষ বক্তব্য দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর কিংবা আগে আমরা যে বিষয়টি জানি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। এবং তারেক রহমানের যে বিষয়গুলো নিয়ে আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে তিনি কিন্তু দীর্ঘদিন থেকেই এই ভার্চুয়ালি তিনি তাদের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যেহেতু তিনি এখন পর্যন্ত দেশে আসেননি। তিনি আজকে মূলত আগামী দিনে দলের যে নির্দেশনা দিবেন, দল কিভাবে চলবে, আগামী দিনগুলোতে দল কিভাবে আরো এগিয়ে নিয়ে যাবেন, কিংবা এই যে ভোটের যে অধিকার ফিরে পাওয়ার বিষয়টি রয়েছে, সেই ভোট সংস্কারের পরে যদি ভোট শুরু হয়, সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি হবে, সেই বিষয়টি আমরা দেখছি। আমরা আপনাকে দেখাতে চাই একজন পঙ্গু যিনি এখানে এসছেন, যিনি যে স্বচ্ছন্দ, এমনও অসংখ্য মানুষ যারা বিভিন্ন সময় আন্দোলনের সময় তাদের পা হারিয়েছেন, কিংবা যারা ডিসেবল রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। এবং শুধু এই জায়গাগুলোতে নয়, আমরা যদি আপনাকে দেখাই যে ফকিরাপুলেও কিন্তু অসংখ্য বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন এবং তারা বলছে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে তারা যেন গণতন্ত্র ফিরে পান, এই আশা কিন্তু তাদের অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘদিন থেকে যারা সমাবেশ করতে পারেননি, সেই সমাবেশ তারা আজকে তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারেননি, নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। আজকে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পুলিশের অবস্থান খুব একটা দেখিনি, তবে এখন পর্যন্ত দলীয় নেতাকর্মীরা বেশ স্বাচ্ছন্দ্যভাবে এবং সুশৃঙ্খলভাবে কিন্তু এই জায়গাগুলোতে অংশ নিয়েছেন। আপনাকে জানাতে চাই
তারা রাজনৈতিক অবস্থানে, বিএনপি যেহেতু একটি বড় দল, তারা রাজনৈতিক অবস্থান হিসেবে তাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে, শোডাউন দেওয়ার চেষ্টা করছে। আগামীতে যেহেতু ভোটের মাঠ, সেই ভোটের মাঠে কে কতটা শক্তিশালী সেই বিষয়গুলো কিন্তু জানান দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীরা বলছেন যে তারা তাদের যে গুছিয়ে ওঠার যে সংগ্রাম, তাদের নেতাকর্মীদের এবং তাদের যে দল গোছানোর যে সংগ্রাম, সেই দল গোছানো তারা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আমরা বিএনপির কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানের সাথে কথা বলেছি। তিনিও বলেছেন যে এখন তাদের মূল কাজ হবে দল গোছানো, এবং দল গোছানোর সাথে সাথে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা যেন খুব শক্তিশালীভাবে ক্ষমতায় ফিরে আসতে পারেন। এই কারণে মানুষগুলোকে ইয়ে করতে পারেন, মানুষগুলো যেন তাদের কথাগুলো শোনেন এবং মানুষের যে চাওয়া পাওয়ার অধিকার, দীর্ঘদিন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে যেই আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের, বিশেষ করে মানুষের বৈষম্য বিরোধী একটি সমাজ, গণতান্ত্রিক অধিকার, সমাবেশের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেই অধিকারগুলো তারা ফিরিয়ে দিতে চাইছেন, ফিরিয়ে পেতে চাইছেন। একই সঙ্গে বলছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার যে সংস্কারগুলো হাতে নিয়েছেন, এই সংস্কারের কাজগুলো যেমন তাদেরকে আশাবাদী করছে, একই সঙ্গে তারা বলছেন নির্বাচিত যে একটি প্রতিনিধি দল, বিশেষ করে তারা আশা করছেন যেহেতু তারা একটি বড় দল, তারা তাদের দল গুছিয়ে তারা নির্বাচন করবেন এবং তারা ক্ষমতায় আসবেন, এবং সেটি ক্ষমতা আসার মাধ্যমে তারা অন্যান্য যে দলগুলো এতদিন স্পেস পায়নি তাদেরকেও সেই স্পেসটি দেওয়া হবে, তাদেরকেও সেই জায়গাটি দেওয়া হবে, এবং এরই মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক, আজকে যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, সেই দিবসটির কার্যক্রম ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যদিও পুরো জায়গাটি কানায় কানায় পরিপূর্ণ। এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা আজকের বিএনপির সমাবেশকে নিয়ে তাদের প্রস্তুতি এবং কর্মসূচি সম্পর্কে আরও কিছু তথ্য জানছিলাম। কক্সবাজারে টেকনাফে ১০৫ কেজি স্বর্ণ, নগদ অর্থসহ 2 মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি জানায় আটককৃতরা মায়ানমারের মংডু শহরের বাসিন্দা। গতরাতে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দক্ষিণ পশ্চিম টেকনাফ পৌরসভা আলিয়াবাদ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে স্বর্ণের বারসহ নগদ প্রায় ৫ লাখ, মিয়ানমার মুদ্রা ২.৫ লাখ টাকা এবং 10টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা বিভিন্ন সময় মিয়ানমার থেকে স্বর্ণালংকার এবং মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করে থাকে। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকা থেকে ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৮ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ত্বকী হত্যা মামলায় নতুন করে ৫ জনকে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় র্যাব। ২০১৩ সালের ৪ মার্চ নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। কুষ্টিয়ার পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সকালে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে 10 মাইল মুন্সিপাড়া নামক স্থানে মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ অংশ নেন। অন্যদিকে একই দাবিতে জেলার মিরপুর উপজেলার 5 মাইল নামক স্থানে এবং মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভাঙন কবলিত এলাকাবাসী। মানববন্ধনে তারা বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা এবং মিরপুর উপজেলার 4টি ইউনিয়ন পদ্মা নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে, ফলে চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে এসব এলাকার মানুষজনকে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা। খাগড়াছড়িতে মধু পূর্ণিমা পালন করা হচ্ছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দেশ, জাতি তথা সকলের মঙ্গল কামনায় গোলাবাড়ি আর্য আরণ্য ভাবনা কুঠিরে বৌদ্ধ নরনারীরা অনুষ্ঠানের আয়োজন করে। এতে পঞ্চশীল গ্রহণের পর 28 বুদ্ধ মূর্তি প্রতিস্থাপন, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান ও উপগুপ্ত ভান্তে আসন নির্মাণ সহ নানাবিধ অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিকে মধু পূর্ণিমা উপলক্ষে সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বুদ্ধ পূজা এবং সমবেত প্রার্থনার। এ সময় বিহারে গিয়ে মোমবাতি প্রজ্বলন করেন এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নিয়ে দেশ এবং জাতির মঙ্গল কামনা করেন তারা। সংস্কারের পথ ধরেই দেশ নির্বাচনে রোডম্যাপে উঠবে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। নতুন রাজনৈতিক দল গঠনে বিএনপির আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেছেন জনগণই সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। নয়াপল্টনে দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেছেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। সংস্কার কার্যক্রমের পথ চারিদিকে মানুষ আর মানুষ, বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন মঙ্গলবার মিলেছিল নয়াপল্টনে। অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা মহানগর এবং আশপাশের জেলা থেকে আসা জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন এলাকা। অবশ্যই জনগণের সরকার। একদিকে আরামবাগ, অন্যদিকে কাকরাইল মোড় ছাড়িয়ে যায় জনসমাগম। লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তাদেরকে স্মরণে রাখবে বাংলাদেশ। হতাহতদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারেক রহমান। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি, জনগণকে সঙ্গে রাখি, জনগণের সঙ্গে থাকি। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে সকলেই ব্যর্থ হবে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। জনগণের শাসনের বদলে আওয়ামী লীগ মাফিয়া শাসন কায়েম করেছিল মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার পালনের মধ্য দিয়ে মাফিয়া তন্ত্রের অবসান হলেও চক্রান্ত থেমে নেই। মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। রাজনীতি এবং রাষ্ট্র সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রয়োজনে বিএনপি ঘোষিত 31 দফার প্রস্তাবে পরিবর্তন আনা হবে। নতুন দল গঠনের গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতেও দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ কাকে সমর্থন জানাবে কিংবা কাকে সমর্থন দেবে না, এটি তাদেরই চূড়ান্ত বিষয়। এ কারণেই বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে। তারেক রহমান বলেন, সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে তা ফলপ্রসূ হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত শেষ করে আবারও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। দলটি বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তখনই পূর্ণতা পাবে যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। এই সুযোগ হেলায় হারানো যাবে না। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, শেখ হাসিনা স্বৈরতন্ত্রের কারণে নেতাকর্মীদের বিপদে ফেলে চলে গেছেন। মেজবা হাসানকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট।
ছাত্র জনতার বিপ্লবের ১.৫ মাসের মাথায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মহাসমাবেশ করে বিএনপি। সকাল থেকে সারা দেশ থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও জাতীয় পতাকা হাতে এসেছেন নয়াপল্টনে। স্বৈরাচার সরকারের পতনের পর উজ্জীবিত নেতাকর্মীরা। মাত্র ১৫ দিনে ৯০০-র বেশি মানুষকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার সঙ্গীদের বিচার করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও ফ্যাসিবাদের প্রেতাত্মা রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাই এখন সংস্কারে হাত দিতে হবে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা সেই সুযোগ দিনে হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যারা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপদে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দেওয়া হবে। মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, শত কষ্ট ও অত্যাচার সহ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ না ছাড়লেও জনবিচ্ছিন্ন ও স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছেন। যে অন্যায় অত্যাচার জুলুম বিগত 16 বছর আওয়ামী লীগ করে গিয়েছে, তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে। একজন নেত্রী তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন, বিদেশে পালালেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে পালান নাই। আরেকজন তথাকথিত নেত্রী যিনি তার নেতা কর্মীদেরকে ফেলে সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। জনগণের অধিকারের এখনো পুরো ফয়সালা হয় নাই। যেটা বলা হয়েছে অধিকার পুনরায় ফেরত দেওয়া হবে, তার মধ্যে প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই। বিএনপির এই সমাবেশ কাকরাইল মোড় থেকে শুরু করে আরামবাগ পর্যন্ত লোকে লোকারণ্য হয়। তৃণমূলের নেতারা মনে করেন, গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করলেও এর সুফল পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। হত্যা, গুম, গ্রেপ্তার, বাবাকে না পেলে ছেলেকে নিয়ে যেত, ছেলেকে না পেলে মাকে নিয়ে যেত। মুক্তভাবে মানুষ কথা বলবে, শ্বাস নেবে, মানুষ তার নূতন সুন্দর জীবন নিয়ে সমাজে বসবাস করবে। একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখব এই প্রত্যাশা করে। আগামী নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এই মধ্যবর্তী সরকার অনুষ্ঠিত করাবে। প্রাথমিক বিজয় অর্জন করেছে, এখনো আমাদের চূড়ান্ত বিজয় জনগণের ভোটের অধিকার এবং মানবাধিকার রক্ষা এখন পর্যন্ত হয় না। নিয়ামুল আজিজ সাদেক, এমটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে 5% লোক। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকার বাইরে দেশের সব বিভাগের সমাবেশ এবং র্যালি করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন হাসান জাভেদ। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় গণসমাবেশের আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণসমাবেশে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনমুখী সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ আপনারা ঘোষণা করুন। বরিশালে বিভাগীয় সমাবেশ ও র্যালিতে অংশ নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। নগরীর প্ল্যানেট পার্ক এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠেও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই, আমরা অর্ধেক পথ অতিক্রম করেছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারবে। সমাবেশ শেষে বিশাল একটি র্যালি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। খুলনায়ও বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি চক্র এখনও সক্রিয় রয়েছে।
তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। এখন অদৃশ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আমরা মোকাবেলা করতে চাই এবং আমরা প্রফেসর ডক্টর ইউনূসকে বলবো, আপনি সফল হন জনগণের ভালোবাসা নিয়ে, আপনি একটা নির্বাচন করে দিয়ে যান। সিলেটে বিভাগীয় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। তবে যে লক্ষ্য নিয়ে 16 বছর ধরে আন্দোলন করে জনগণ বিজয় পেয়েছে তাকে নস্যাৎ করতে দেয়া যাবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছে, সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। এদিকে রাজশাহীর আলুপট্টিতে গণসমাবেশ করেছে বিএনপি। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশ্ব গণতন্ত্র দিবসের সমাবেশে বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। কুমিল্লার টাউন হল মাঠ থেকে বিএনপির একটি র্যালি বের হয়। পরে একই স্থানে সমাবেশে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। আর ফরিদপুরের বিশাল সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বরকতুল্লাহ বুলু বক্তব্য রাখেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থ বছরে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ প্রদান বাড়ানোর প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক। সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ সাক্ষাৎ করতে গেলে তিনি নতুন এই সহায়তার কথা বলেছেন। শেখ জানান, সমালোচনামূলক সংস্কার, বন্যার প্রতিক্রিয়া, উন্নত বায়ুর গুণমান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক নতুন এই অর্থ সহায়তা করবে। যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সহায়তার প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। ব্যাংক খাতে তারল্য সংকট কাটাতে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসেবে সংস্থাটি সহায়তা করবে। সকালে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিনিধি জানান, আগামী 3 বছরে বিভিন্ন খাতে $4 থেকে $5 বিলিয়ন ঋণ দেওয়া হবে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মঙ্গলবার সকালে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের জন্য যে $1 বিলিয়ন ঋণ ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদন পাওয়ার কথা তা নিয়ে আলোচনা হয়। অর্থ ছাড়ের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে তা কঠিন নয় বলে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান অর্থ উপদেষ্টা। আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়, এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আর বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির আঞ্চলিক প্রধান। আলোচনা হয় দেশের অবকাঠামোগত উন্নয়নে আরও ঋণ দেয়া সহ চলমান আর্থিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে। জ্বালানি তেল কিনতে সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে $4 থেকে $5 বিলিয়ন ঋণ সহায়তা দিবে আইডিবি। 2026 সাল পর্যন্ত অর্থাৎ আগামী 3 বছরে এই অর্থ ছাড় করা হবে। আগে থেকেই বাংলাদেশকে যে সহযোগিতা করা হতো তাও অব্যাহত থাকবে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়ন সহ সাইক্লোন সেন্টার নির্মাণ করতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহযোগিতা করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জনগণ শুধু নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তির জন্য আন্দোলন করেছিল। জনগণের সমর্থনে সেই সংস্কার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আসিফ মাহমুদ বলেন, ছাত্রদের দ্বারা রাজনৈতিক দল গঠনের ব্যাপারে গুজব ছড়ানো হচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি বলেন, তাদের প্রত্যেকের নিজস্ব পেশা আছে, রাষ্ট্রীয় দায়িত্ব শেষে সকলে যে যার কাজে ফিরে যাবে।
জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি, যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয়। ভারত সরকারের ইচ্ছাতেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ৪৫ দিন পার হলেও শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান, সবকিছু আইন মেনে হয় না। সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে শেখ হাসিনার স্ট্যাটাস জানতে চাওয়া হয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল এখনও কাজ শুরু করেনি জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের দেওয়া আছে। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা। মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি এখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিন ফোন না দেখতে হয়েছে। আমি কোনো অফিসিয়াল তাদেরকে কিছু বলিনি। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আসছে তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। সাম্প্রতিক বন্যায় সরকারি হিসেবে ৭৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৪,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। বিকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এছাড়া টিএসসিতে তোলা ত্রাণের অর্থ ব্যাংকে রাখার বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। সাম্প্রতিক বন্যার যে মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269 কোটি 68,33,522 টাকা। ওইটার ব্যাপারে আমাদেরকে জানানো হয় নাই, যেহেতু আমরা তো জানি না। নিশ্চয়ই খবর নেব। এটা যেটা আপনি যখন প্রশ্ন করেছেন আমরা তো জানতে চাইব যে এটা কোথায় জমা হয়েছে। রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন বলেই তারা বাধ্য হয়েই সরকারি প্রাক্কলন করতেন বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এজন্য বর্তমানে যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের 24টি সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন জিডিপি, জাতীয় আয়, মূল্যস্ফীতি এবং এটিপির প্রাক্কলনের বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল ছিল। মূল্যস্ফীতি, সব ধরনের চুক্তি এবং জাতীয় আয়ের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলেও জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। পরিবেশন করেন 24টি প্রতিষ্ঠানের সাথে মিটিং করেছে। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে, ঠিক বললাম কিনা? এইটা একটা ওনাদের অসহায়ত্বটা ওনারা আজকে বলেছেন। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। 20 সেপ্টেম্বর ভুটানে শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গতবারে 2 ফাইনালিস্টের দেখা হয়ে যাচ্ছে। এই গ্রুপের ফেভারিট এবং গত আসরের চ্যাম্পিয়ন ভারতের মোকাবেলা করতে হবে রানার্স আপ বাংলাদেশকে। 22 সেপ্টেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ভুটানে মোট 7 দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এই গ্রুপে 3 দল থাকলেও বি গ্রুপে রয়েছে 4টি দল, স্বাগতিক ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 2 গ্রুপ থেকে 2টি করে দল নিয়ে হবে সেমিফাইনাল। 30 সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।